আপনি দেখেন যে হঠাৎ করে এই টিকার ব্যাপারে এত উদার হয়ে গেল এই প্রধানমন্ত্রী, এবং সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য কি? টিকার ব্যাপারে মন্তব্য করবার আগে আমি আরেকটা ব্যাপারে মন্তব্য করতে চাই। সেটা হলো যে এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একজন সদস্য, বোধহয় ইমরান নাম ছিল ভদ্রলোকের, তাকে জিজ্ঞেস করছেন যে সেই সদস্য টিকা নিতে ভয় পাচ্ছে কিনা। আমার কাছে খুব ইন্টারেস্টিং কমেন্ট মনে হয়েছে যে সেনাবাহিনীর একজন সদস্যকে টিকা নিতে সে ভয় পাচ্ছে কিনা জিজ্ঞেস করছে কে? ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মোরাল কোথায় গিয়ে থেকেছে যে টিকা নিতেও তারা এখন ভয় পায়? তারা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। তো এই সেনাবাহিনী দিয়ে আমাদের কি উপকার হবে সেটা আল্লাহ ভালো জানেন। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে পুরোটাই তো শেখ হাসিনার নাটক। কারণ হচ্ছে যে উনি যে বললেন যে আগে নিয়ে নিল, না হলে ওনার ইচ্ছে করছে টিকা নিতে। আমরা কি করে জানবো যে উনি ইতিমধ্যে টিকা নেন নাই, এবং সেই টিকা যে ভারতীয় টিকা নিয়েছেন নাকি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের সরাসরি ইউকে থেকে এনে নিয়েছেন? কারণ ওনার বোনের মেয়ে ইউকের পার্লামেন্টের একজন মেম্বার, এবং তার বোন লন্ডনেই থাকে এবং সম্ভবত ব্রিটিশ সিটিজেন, তার ছোট বোন শেখ রেহানা। কাজেই তারা ওখান থেকে জোগাড় করে দিতে পারেন, কিংবা শেখ হাসিনা ইচ্ছে করলে ফাইজারেরটা তো নিয়ে আসতে পারেন। যে শেখ হাসিনা টিকা নিচ্ছেন কিনা এটা জনগণের জানবার কোনো উপায় নেই। কাজে পুরো ব্যাপারটাকে আমার কাছে তামাশা মনে হয়েছে। এটাও এক ধরনের রাজনীতি। উনি দেখাতে চাচ্ছেন যে উনি কত মহৎ, 12 বছর ধরে ক্ষমতা দখল করে বসে আছেন, কিন্তু তিনি মহত্ব প্রমাণ করতে চাচ্ছেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এতদিনে তার চরিত্র চিনে গেছে, আগে না চিনলেও এখন বোধ হয় চিনে গেছে। কাজে এটাতে খুব লাভ হবে বলে আমি মনে করি না। তো এই টিকাটা যেভাবে আপনার ওনার যে বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টাকে সালমান এফ রহমান, যিনি দরবেশ নামে সমধিক পরিচিত, যিনি শেয়ার কেলেঙ্কারি নায়ক হিসেবে সমধিক পরিচিত, তার ঘাড়ে মাথায় কলঙ্কের তো শেষ নাই সালমান সাহেবের। তো তার মাধ্যমে তিনি এই টিকাটি আনার একটি উদ্যোগ নিয়েছেন। সালমান সাহেব বলছেন যে আমি প্রপোজ করেছি, অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে একটা পরিস্থিতি একটু জটিল। সালমান এফ রহমান এতদিন বলেছেন যে 2 টাকার টিকা তারা বিক্রি করবেন 5 টাকা, তার মধ্যে 4 টাকা হচ্ছে 4 টাকা বলা হচ্ছে দাম, 1 টাকা বলা হচ্ছে আদার কস্টিং। তো আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে তিনি নিজে স্পষ্ট বলেছেন যে এটি হচ্ছে তার ব্যবসা। এটা আপনার জন্য বিজনেস না সিএসআর, এই ভ্যাকসিন আনা এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা? না, ডেফিনেটলি বিজনেস। তো কিভাবে বিশ্লেষণ করেন আপনি সবকিছু মিলিয়ে? তিনি কথাটা বলেছেন শুধু ব্যবসা না, তিনি বলেছেন ডেফিনেটলি বিজনেস, অবশ্যই ব্যবসা। মানে আমি বাংলা যদি করি, ওই অনুষ্ঠানটা আমি দেখেছি, পুরোটা আমি দেখেছি অনুষ্ঠানটা। তো সেখানে তিনি 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি ওনার কথার উপর বেসিস করেই আমার বিশ্লেষণটা আমি করব। উনি বলেছেন যে এটা ওনার ব্যবসা, এটা গেল একটা। দ্বিতীয়, উনি বলেছেন যে উনি প্রস্তাব নিয়ে গেছেন শেখ হাসিনার কাছে যে উনি টিকা আনতে চান, কিন্তু টিকা আনার জন্য সেরাম ইনস্টিটিউটকে, মানে ভারতের প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে যে অ্যাডভান্স টাকা দিতে হবে সেই টাকা ওনার নাই, বা অত টাকা ওনার নাই। তখন শেখ হাসিনা তাকে বলেছেন যে টাকা আমি দেব। এই ছিল ওনার বক্তব্য, টাকা আমি দেব। মানে শুনলে মনে হচ্ছিল যেন শেখ হাসিনা তার পরিবারের টাকা দিচ্ছেন বা তার নিজের টাকা দিচ্ছেন। এটা গেল দ্বিতীয়। এবং সেই টাকার পরিমাণটা একটু বলে দেই আপনাকে। সেই টাকার পরিমাণ $120 মিলিয়ন, $120 মিলিয়ন এটা শেখ হাসিনা দিয়েছেন। আর বেক্সিমকো বা সালমান রহমান সাহেব দাবি করেছেন যে তিনি দিয়েছেন $8 মিলিয়ন। তাহলে $8 মিলিয়ন তিনি দিলেন, আর $120 মিলিয়ন শেখ হাসিনা দিয়েছেন। কার টাকা? আপনার আমার টাকা। তো ওই ব্যাখ্যায় আমি আরেকটু পরে আসছি। এটা গেল দ্বিতীয় বক্তব্য। 3 নম্বর, তিনি আরেকটা কথা বলেছেন যে এটা বিনামূল্যে দেওয়া হবে জনগণকে। শেষে যখন ফরাদ ভাই, আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, তো ফরাদ ভাই যখন জিজ্ঞেস করলেন যে এই টিকাটি কি টাকা দিতে হবে না বিনামূল্যে দেওয়া হবে, তিনি বললেন না, এটা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুটোই বিনামূল্যে দেওয়া হবে। তো
এই যদি আমি এখন এই কথাগুলো নিয়ে যদি আমরা আলোচনায় ব্যাখ্যায় যাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা পুরোপুরি একটা, আমি মনে করি যে বাংলাদেশে যে দুর্নীতি চলছে রাষ্ট্রীয় খাতে কিংবা সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যে দুর্নীতি চলছে, এটা তার একটা জাজ্জল্যকর প্রমাণ, এবং এটা প্রমাণ হিসেবেই থাকবে। এবং প্রধানমন্ত্রীর বা দখলদার প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা, বেসরকারি খাতের উপদেষ্টা সালমান রহমান সাহেব, তিনি পরিষ্কার করে দিয়েছেন কালকে জনগণের কাছে, যদি আমরা বুঝে থাকি যে এটা পুরোপুরি একটা দুর্নীতির বিষয়। কোথায় দুর্নীতি আপনাকে এখন একটা আমি ব্যাখ্যা করছি। সেটা হলো যে সরকার 120 মিলিয়ন ডলার দিল। টাকাটা কিভাবে দিল সরকার? টাকাটা কি বেক্সিমকোর মাধ্যমে দিল, নাকি টাকাটা সেরাম ইনস্টিটিউটকে বাংলাদেশ সরকার সরাসরি পাঠালো? এটা আমার 1 নম্বর প্রশ্ন, এবং এটার জবাব আমাদের জানতে হবে। 2 নম্বর জবাব আমাদের জানতে হবে যে টিকা যেটা আসবে তার জন্য আপনি জানেন যে বিদেশ থেকে যখন একটা জিনিস ইম্পোর্ট করতে হয়, কালকে সালমান রহমান সাহেব বারে বারে টয়োটা গাড়ির উদাহরণ দিচ্ছিলেন যে টয়োটার এজেন্ট তো একজনই থাকে। খুব ভালো কথা। তো বিদেশ থেকে যখন এই টিকাটা আসবে সেটা তো আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করতে হলে আমরা একটা জানি যে এলসি করতে হয়। তো সেই এলসিটা কে খুলবে? বেক্সিমকো খুলবে নাকি সরকার খুলবে? বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ সরকার তার সরাসরি কোনো এলসি খুলতে পারে না, তার তো কোনো মানে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে হয়। 3 নম্বর কথা হলো যে সালমান রহমান সাহেব বলেছেন যে তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন, এবং শেখ হাসিনা, তার মানে এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং সালমান রহমান মিলে এটা ঠিক করেছে। তার মানে এখানে মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা নাই। ভূমিকা একমাত্র ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রাইভেট কি বলে বেসরকারি খাতের উপদেষ্টা সালমান রহমানের, দুজনের ব্যাপার। এবং দুজনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা টাকা দিয়ে দিলেন। এভাবে একটা প্রধানমন্ত্রী কি রাষ্ট্রের টাকা দিতে পারে? এটা তো রাষ্ট্রের টাকা, তার মানে বাংলাদেশের জনগণের টাকা। জনগণের টাকা উনি তুলে দিচ্ছেন সালমান রহমানের হাতে। কি কারণে? সালমান রহমান নিজেই যেটা বলেছে, ব্যবসা করার জন্য, ডেফিনেটলি বিজনেস। তো ব্যবসা করার জন্য বাংলাদেশ সরকার একজন প্রাইভেট সিটিজেনকে টাকা দিচ্ছে, শুধু প্রাইভেট সিটিজেন না, সেই ব্যক্তি আবার তার মন্ত্রী, তার মানে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নও আসবে। তো সেটা তো আমি আসবো। আচ্ছা, 3 নম্বরে আপনি আসুন যে তিনি বলছেন যে এটা কার সম্পত্তি, তিনি বলছেন যে এটা সরকারি সম্পত্তি। তিনি বারে বারে বলেছেন এই টিকাটা বাংলাদেশ সরকারের সম্পত্তি। তো সম্পত্তি হলে এই সম্পত্তি কার কাছে থাকবে? বাংলাদেশ সরকারের কাছে থাকবে নাকি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের গোডাউনে এটা থাকবে? তার মানে পুরো বিষয়টা হচ্ছে, এবং যখন ব্যবসার প্রশ্ন আসবে তখন বেক্সিমকো কিভাবে লাভ করবে এটা থেকে? বেক্সিমকো কি ডিস্ট্রিবিউটর হিসেবে শুধু কমিশনের টাকাটা নেবে? যেমন একটা ডিস্ট্রিবিউটরশিপ কমিশন থাকে, মেবি 5%, মেবি 10%, মেবি 2%, আমি জানি না, কমিশনের বেসিসে হতে পারে ডিস্ট্রিবিউটরশিপ। অথবা বেক্সিমকো যে বিক্রি করবে সেটা মার্কআপ করে বিক্রি করবে, মানে লাভ করে বিক্রি করবে। আপনি যেটা বললেন যে 4 টাকা হয়তো দাম, বেক্সিমকো 5 টাকা বা 6 টাকায় বিক্রি করবে। তো কিভাবে তিনি লাভটা করবেন, ব্যবসাটা করবেন? আর যদি সরকার জিনিস হয়ে থাকে, তাহলে সরকারের কাছে কি সালমান রহমান এটা বিক্রি করছে সরকারের কাছে? তাহলে সরকার কিভাবে কিনতে পারে সালমান রহমানের কাছ থেকে এটা? কারণ সরকার তো সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনছে না, সরকার কিনছে বেক্সিমকোর কাছ থেকে। তো আপনি টেন্ডার ছাড়া সরকার কি কিনতে পারে? যে কোনো একটা কোম্পানির কাছ থেকে সরাসরি কিনতে পারে, এবং সেই কোম্পানি যদি আবার মন্ত্রী পর্যায়ের হয় তার কাছ থেকে কিভাবে কিনতে পারে? তার মানে প্রতিটা স্টেপে দুর্নীতি। এবং আমি এখানে অন্যভাবে ব্যাখ্যা করছি, সালমান রহমানের কথা শুনে আমি কিন্তু আপনার কাছ থেকে শুনছি না, বা ফরহাদ নাযারও কালকে এটা বলেননি, বা এটা গুজব না, এটা স্বয়ং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতে উপদেষ্টা বলছেন যে টাকা সরকার দিয়েছে, টোটাল টাকা 128 মিলিয়ন ডলার, তার মধ্যে সরকারই দিয়েছে 120 মিলিয়ন ডলার। সরকার মানে বাংলাদেশের জনগণ দিয়েছে 120 মিলিয়ন ডলার। 1। 2 নম্বর, তিনি ব্যবসা করছেন, তাহলে তাকে ব্যবসা করার জন্য টাকা দেওয়া হয়েছে। 3 নম্বর, কোন মন্ত্রিসভার বৈঠক হয়নি, দুজন ব্যক্তি মিলে এটা ঠিক করে ফেলেছে। তো সরকার যখন কিনবে তখন কি বেক্সিমকোকে লাভ দিয়ে সরকার কিনবে, মানে প্রফিট দিয়ে, নাকি বেক্সিমকো কে কমিশন দিয়ে কিনবে ডিস্ট্রিবিউটর হিসেবে?
বাংলাদেশে যে কত বড় লুটপাট চলছে, এই শেখ হাসিনা কত বড় লুটপাট করছেন তার জাজ্জল্যকর প্রমাণ এই টিকা স্ক্যান্ডাল। এবং এর মাধ্যমে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রফিট ভাগাভাগি হবে। প্রফিট একটা সালমান রহমান নেবে এবং আর একটা প্রফিট স্বয়ং প্রধানমন্ত্রী নেবেন। বর্তমানে যিনি ক্ষমতা জোর করে বসে আছেন সেই সেই ব্যক্তি ক্ষমতা নেবেন, সেই ব্যক্তি প্রফিট নেবেন, আর টাকাটা যাবে জনগণের ঘর থেকে, জনগণের কাছ থেকে টাকা দেবে। তো এভাবেই বাংলাদেশ চলছে। এবং কালকে সালমান রহমান তার নিজের মুখ দিয়ে স্বীকার করে ফেলেছেন যেটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ করেছেন দুজন ব্যক্তি মিলে। এবং আরেকটি বিষয় এখানে বলা দরকার যে সালমান রহমান কালকে যে বক্তব্য দিলেন, কালকে যে তিনি টকশোতে আসলেন, তিনি কালকে কি হিসেবে এসেছিলেন? তিনি কি বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান হিসেবে এসেছিলেন, নাকি তিনি শেখ হাসিনার কি বেসরকারি বিষয়ক উপদেষ্টা হিসেবে এসেছিলেন? আমি যতদূর বুঝি, আইন যত বুঝি আমি, যে একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি তার ব্যক্তিগত কোম্পানির প্রতিনিধি হয়ে কিন্তু তিনি আসতে পারেন না। তাহলে তিনি কালকে এই অনুষ্ঠানে এসেও কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তিনি আইন ভঙ্গ করে ফেলেছেন। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে পুরোপুরি, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে শুধু যে সালমান রহমান দায়ী তা না, কিন্তু এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে স্বয়ং শেখ হাসিনা দায়ী। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে যে লুটপাট চলছে, বাংলাদেশে যে দুর্নীতি চলছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি চলছে, বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতি চলছে, এই দুর্নীতি পুরোটা যাচ্ছে ক্ষমতাসীন, বা পুরোটা না গেলেও এই ভাগাভাগি হচ্ছে যারা করছে সালমান রহমান সাহেবের মতো লোক, আর হচ্ছে ক্ষমতাসীন পরিবার, শাসক পরিবার যারা আছে তাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে। এটা কালকে সালমান রহমানের মুখ দিয়েই এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে কালকে। এর থেকে বেশি প্রমাণের আর কোনো প্রয়োজন নাই। আমি আশা করি যদি কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, যদি কোনোদিন এই দুর্নীতি পরায়ণ এবং ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যে সিন্ধবাদের দৈত্যের মতো বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসে আছে, তাদের যদি পতন ঘটে, তাহলে অবশ্যই এগুলির বিচার হবে। এবং তার মধ্যে এই টিকা স্ক্যান্ডালের জন্য তো শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত। খালেদা জিয়ার যদি 2 কোটি টাকার কথিত তসরুপের জন্য জেল হয়ে থাকে 8 বছরে, কথিত এজন্য বলছি, 1 টাকাও খালেদা জিয়া নেন নাই। ওই টাকা কিন্তু ওখানেই আছে যেখানে ছিল, বরং সেই টাকা আরো ইন্টারেস্ট বেড়েছে, টাকা বেড়েছে। সম্পূর্ণভাবে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করবার জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে এবং তাকে এখনো বন্দি করে রাখা হয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনার কমপক্ষে 100 বছরের কারাদণ্ড হওয়া উচিত শুধুমাত্র টিকা কেলেঙ্কারির জন্য। এবং শেখ হাসিনার বিদায়ের পরে দেখবেন এরকম কেলেঙ্কারির পরিমাণ কত। আমি তো মনে করি বাংলাদেশের অর্থনৈতিক খাতে যদি অডিট করা যায় এখন, তাহলে দেখা যাবে বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব নাই। এবং সেটা আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম, ইনশাআল্লাহ এটা জনগণ দেখতে পাবে। জনাব মাহমুদুর রহমান, এখানে যে বিষয়টি আলোচনায় এসছে, আসলে এই বিষয়টার মধ্যে স্বচ্ছতা নাই, তো যার ফলে আমরাও কনফিউজড অনেক তথ্য নিয়ে। আমি কনফিউজ না, কালকে সালমান রহমান খুব ভালো কাজ করেছেন জনগণের জন্য, উনি পরিষ্কার করে দিয়েছেন। কোন এর মধ্যে আর কোনো কনফিউশন নাই। এই পুরো বিষয়টা একটা দুর্নীতির একটা প্রজেক্ট এটা, এবং এটা সালমান রহমান সাহেব কালকে প্রমাণ করে দিয়েছেন। আপনি জানেন আমিও সরকারের একটা ছোট দায়িত্বে ছিলাম 5 বছর, কাজেই সরকার কিভাবে চলে আমি জানি। কোন সরকারের প্রধানমন্ত্রী এভাবে নিজের সিদ্ধান্তে 120 মিলিয়ন ডলার একটি প্রাইভেট কোম্পানিকে দেওয়ার কোনো সুযোগ নাই রাষ্ট্রের টাকা। এটা পুরোটাই দুর্নীতি। এর মধ্যে আর দ্বিতীয় কোনো মানে কনফিউশন কিছু নাই, এটা ভাগাভাগি। বিনিয়োগ তো সালমান রহমান করেছে আর বিনিয়োগ শেখ হাসিনা করেছে, এখানে বিনিয়োগ দুজনের, যদিও শেখ হাসিনা নিজের টাকা না, শেখ হাসিনার টাকাটা জনগণের টাকা, সরকারের টাকা। তো এই যে একটি অবস্থা, পাশাপাশি যে বিতর্কটি চলছে যে অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটা কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, আর ভারত বায়োটেকেরটা হচ্ছে কোভ্যাক্সিন। তো এখন রয়টার্সের নিউজে এসছে যে কোভ্যাক্সিন ভারত বায়োটেক তারা বাংলাদেশকে প্রপোজ করেছে যে তারা এখানে এটা ট্রায়াল করতে চায়। তো আপনি তো জানেন যে ভারতের কিছু বলা মানে সেটা আর কোনো আইন নীতি নিয়ম কানুন আর অপেক্ষা রাখে না, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সেটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো এখন যে টিকা আসছে, এটাকে আসলে ভারত
বায়োটেকের টিকা না অ্যাস্ট্রাজেনেকার টিকা, তো এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আপনি কতটুকু কনফিডেন্ট যে এই টিকা আসলে বাংলাদেশের মানুষের উপর পরীক্ষা চালানো হচ্ছে না, বা যে বিতর্কগুলো আসছে আপনি তো জানেন, তো আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি ফার্মাসিস্ট নই কিংবা আমি বিজ্ঞানী নই। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে পারি এবং যতটুকু সাধারণ জ্ঞান আছে ওটা নিয়ে কথা বলতে পারি, সেটা হলো যে এই টিকা যেটা আসছে এটা তো ঠিক মতো করে ট্রায়াল কোথায় হয়নি। এটা কোথায় ট্রায়াল হয়েছে? এটা ভারতের ট্রায়াল হয়েছে। ভারতের ট্রায়াল হলে সেই ট্রায়াল নিয়েও তো আপনি জানেন যে ভারতের পত্রপত্রিকায় ট্রায়াল নিয়ে অনেক সন্দেহের উদ্রেক হয়েছে, যে ট্রায়ালের আগেই টিকা দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো বাংলাদেশেও যে কোন টিকা এসছে এটা তো যারা আমদানিকারক তারা জানেন, আমাদের জানার কোনো উপায় নাই যে এটা কি বায়োটেকের টিকা আসছে নাকি এটা সেরাম ইনস্টিটিউটের টিকা আসছে, এবং সেটা দুভাবে। এবং আরেকটি কথা আপনাকে বলে দেওয়া দরকার, যে $5 যে হিসাব দিলেন সেখানে একটু কথা বলি। সেটা হলো যে সালমান রহমান কালকে দাবি করেছেন যে এটা বিনামূল্যে জনগণকে দেয়া, এটা দাবি করেছেন। তো বিনামূল্যে তো জনগণ পেল, কিন্তু বিনামূল্যে তো জিনিসটা আসছে না, সরকার তো বিনামূল্যে কিনছে না। ভারত তো সেরাম ইনস্টিটিউট তো এটাকে বিনামূল্যে দেয় নাই, সেটার জন্য তো বাংলাদেশকে টাকা দিতে হয়েছে। এবং যেটা আপনি বলছেন যে $2 দাম, তার উপরে মার্কআপ করে এটাকে $5 করে, তো $5 কে কিনছে? এটা বাংলাদেশ সরকার কিনছে। সরকার কিনছে মানে কে কিনছে? বাংলাদেশের জনগণ কিনছে। তো আপনি যে বলছেন যে এটা বিনামূল্যে দেয়া হবে, বিনামূল্যে তো দেওয়া হচ্ছে না। জনগণ তো ডিরেক্টলি না হোক ইনডাইরেক্টলি তো জনগণ এটার মূল্য দিয়ে দিয়েছে তো ভারতকে। এটার টাকা তো আমি অ্যাডভান্স দিয়েছি সেরাম ইনস্টিটিউটকে, এবং সেই টাকাটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের হাড় ভাঙা খাটুনির টাকা, বা কৃষক শ্রমিক যে পরিশ্রম করছে, গার্মেন্টস যে ব্যবসা এক্সপোর্ট হচ্ছে, রেমিটেন্সের যে টাকা আসছে বিদেশ থেকে কষ্ট করে পাঠাচ্ছেন বাংলাদেশের জনগণ, সেই টাকা থেকে ভারতকে টাকা দেওয়া হচ্ছে। কাজে বিনামূল্যে কথাটার মধ্যে একটু শুভঙ্করের ফাঁকি আছে, যে ডাইরেক্টলি আমরা হয়তো টাকা, যারা নেবেন টিকা তারা হয়তো টাকা দেবেন না, কিন্তু ইনডাইরেক্টলি টাকা দেওয়া হয়ে গেছে। এটা গেল একটা। আর 2 নম্বর হলো যে এই টাকার যে লভ্যাংশ, যেটা $2 থেকে $5 মধ্যে তফাৎ থাকছে $3, বা এক্সাক্ট অ্যামাউন্ট আমি জানি না, কাজে এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারবো না। মার্কআপ যে পরিমাণই হোক, সেটা $3 হোক কিংবা $2 হোক, এই ভাগটা কে পাচ্ছে? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই ভাগটা কি একা সালমান রহমান নিচ্ছেন, নাকি এই ভাগটা সালমান রহমান এবং শেখ হাসিনা মিলে নিচ্ছেন? সেটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ যদি স্বচ্ছতা থাকতো পুরোটার মধ্যে, এবং বাংলাদেশ সরকার যদি সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনতে চাইতোই, তাহলে তো সরকারি একটা প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানের নামও বলে দিচ্ছি আপনাকে, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। এসেনশিয়াল ড্রাগস লিমিটেড হচ্ছে শতভাগ সরকারি প্রতিষ্ঠান। তো এসেনশিয়াল ড্রাগ লিমিটেড এটা ইম্পোর্ট করলো না কেন? এটা সালমান রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে আসছে কেন? কারণ এসেনশিয়াল যদি আসে, এটা বুঝতে হবে আপনাদেরকে, এসেনশিয়াল ড্রাগ দিয়ে যদি আনা হয়, তাহলে তো এখানে শেখ হাসিনা কমিশন পাচ্ছে না। শেখ হাসিনার কমিশনের সুযোগ তো নাই, এবং কমিশন পেলেও সেটা পাওয়ার অনেক ঝামেলা আছে। আর যদি বেক্সিমকোর মাধ্যমে এটা আসে, তাহলে শেখ হাসিনার বিদেশের অ্যাকাউন্টে, বা তার মেয়ের বিদেশের অ্যাকাউন্টে, কিংবা তার ছেলের বিদেশের অ্যাকাউন্টে, কিংবা তার বোনের বিদেশের অ্যাকাউন্টে এটা সরাসরি সালমান রহমান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কাজেই বেক্সিমকোর মাধ্যমে পুরোটা আনার উদ্দেশ্যই হচ্ছে সালমান রহমানকে লাভবান করা, এবং শেখ হাসিনা নিজে লাভবান হওয়া, এবং তার পরিবার লাভবান হওয়া। এই জিনিসটি আমাদেরকে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝতে হবে। এখানে সংশয়ের আর কোনো অবকাশ নাই। আমরা আর বলবো না যে এখানে কোনো কনফিউশন আছে। এবং এই টাকাটার বিনিময়ে আপনার যে দ্বিতীয় প্রশ্ন, যে জিনিসটা আমরা আনছি সেটা কি আদৌ কোনো কাজ দেবে? সেটা কি আসলেই টিকা আসছে? সেটা কি আসলেই অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি হয়েছে, নাকি ভারতের আর এক কোম্পানি যেটা তৈরি করেছে সেই টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে? তার গ্যারান্টি তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। জনগণ এটা জানবেও না, জনগণ সম্পূর্ণভাবে অন্ধকারে। তবে একটা আপনাকে একটা মানে আমি কিছুটা সন্তুষ্ট হয়েছি বাংলাদেশের মানুষের ম্যাচুরিটি দেখে, যে গতকাল যখন এই আলোচনা চলছিল টকশোতে, তখন খালেদ মহিউদ্দিন সাহেব বললেন যে তারা অনলাইন একটা সার্ভে করেছেন তৎক্ষণাৎ ভাবে, যে এই যে টিকা আসছে তার প্রতি আস্থা আছে কত % মানুষের, বাংলাদেশি মানুষের। তো যারা শুনছিলেন তারা সঙ্গে সঙ্গে
ওই সার্ভেতে তারা দিয়েছেন, তারা বলেছেন। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই কনক, 82%, 82% মানুষ বলেছেন যে ভারতীয় টিকায় তাদের কোনো আস্থা নাই। তার মানে বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে 82 জন এই টিকা তারা মানছে না। তারা মনে করছেন যে এই টিকা দিলে তাদের উপকার হবে না, বরং অপকার হতে পারে। তো এর মাধ্যমেই প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশের জনগণ কিন্তু এই টিকা রিজেক্ট করে দিয়েছে, তারা নিবে না। আরেকটা জিনিস আপনাকে বলি, আজকে নিউজে আছে বাংলাদেশের এক পত্রিকার, যে জনগণ নিবন্ধন করছে না টিকা নেওয়ার জন্য। নিবন্ধন করছে না, কেন করছে না? কারণ তাদের এই টিকার প্রতি ভরসা নাই, এই জন্য তারা নিবন্ধন করছে না। এবং শেষ পর্যন্ত যদি জনগণ টিকা নাই নেয়, আপনি তো ভারতকে টাকা দিয়ে দিয়েছেন $128 মিলিয়ন, সালমান রহমানের তথ্য অনুযায়ী, এটা আমাদের তথ্য, সালমান রহমানের তথ্য। $120 মিলিয়ন সরকার, $8 মিলিয়ন সালমান রহমান, $128 মিলিয়ন ভারতকে আপনি টাকা দিয়েছেন। তো $128 মিলিয়ন যে টিকা আসবে, এই টিকা যদি শেষ পর্যন্ত জনগণ না নেয়, তাহলে এই টিকাগুলো কি করবেন আপনি? বুড়িগঙ্গায় ফেলে দেবেন? তাহলে $128 মিলিয়ন খরচ করে এটা বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে জনগণ যদি এই টিকা রিজেক্ট করে দেয়। এবং এই টিকার রাখবারও কিন্তু প্রক্রিয়া আছে। আপনি জানেন যে সার্টেন টেম্পারেচারে টিকা যদি রাখা না হয় তাহলে টিকা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ফাইজারের টিকা তো সাংঘাতিক, -70 ডিগ্রিতে রাখতে হয়, -70 ডিগ্রিতে ফাইজারেরটা। ইয়েরটাও মাইনাস কত ডিগ্রিতে যেন রাখতে হয়, অ্যাস্ট্রাজেনেকারটা। আমি আগেই বলেছি আমি নয়। জি, এটাকে ঠিক মতো রাখবারও কিন্তু একটা সমস্যা এখানে আছে। কাজেই এগুলো বিবেচনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এই টিকা তারা গ্রহণ করবেন কি করবেন। তবে জনগণের টাকা খরচ হয়ে গেছে, বাংলাদেশের টাকা কিন্তু বেরিয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না যে টাকা ভারতের কাছে চলে গেছে। ধরুন অনেকে তো মানুষের যে সচেতনতার লেভেল আপনি যেটি বললেন, এবং ইদানিং আমার সঙ্গে অনেকের কথা হয় বা অনেকে ইনবক্স করেন, অনেকে যে বলেন যে ভাই ভারত থেকে যদি টিকাটা যদি আসেও, আমাদের সন্দেহ যে সালমান রহমান তার ফার্মাসিউটিক্যালসে এটা লেবেল টেবেল সব অন্যভাবে বানায়, ডিস্টিল অর্ডার দিয়ে ছেড়ে দিবে। ডিস্টিল অর্ডার দিলে তো খারাপ না, পানি যাবে, একটা পরিষ্কার পানি যাবে, এর থেকে খারাপ কিছু না হলে। অনাস্থার লেভেলটা কোথায় যে পৌঁছাইছে, মানুষ এতটুকু ট্রাস্ট করছে না। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আপনার একটু মতামত নিতে চাই, যে আপনি জানেন যে এই টিকার যে নিবন্ধন, সেই নিবন্ধনের ক্ষেত্রে মানুষকে বন্ড দিতে হচ্ছে যে তার যদি কোনো অসুস্থতা হয়, আঘাত হয়, ক্ষতি হয়, তার জন্য কেউ দায়ী না। পাশাপাশি এখানে দুটি প্রশ্ন, যেটি হচ্ছে যে যিনি টিকা গ্রহণ ও প্রভাব সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে আমি তা প্রদান করব, এবং টিকার উপকারিতা এবং টিকাদান পরবর্তী প্রতিবেদন গবেষণাপত্র তৈরির ব্যাপারে অনুমতি দিলাম। এই যে 2-3টি পয়েন্ট এখানে আছে, তাতে মনে হয় যেন এটি বায়োমেডিক্যাল রিসার্চের একটি অংশ। কারণ অ্যাস্ট্রাজেনেকার টিকা যদি হয়, লন্ডনে কিন্তু কারো কাছ থেকে কোনো বন্ড নেওয়ার প্রয়োজন হয়নি, এখানে গিয়ে বন্ড নেওয়া হচ্ছে। তো কি মনে করেন, এটি কি ট্রায়াল চলছে আমাদের এখানে নাকি? দুটো জিনিস মনে করি। একটা হলো যে যারা এটা নিবন্ধন করাচ্ছেন বা যারা টিকা দিচ্ছেন, আপনার বুঝতে হবে টিকা আনছেন এক গ্রুপ, টিকা আনছেন কে? আনছেন শেখ হাসিনা এবং সালমান রহমান টিকা আনছেন, এবং টিকা দেওয়ার দায়িত্বে সম্ভবত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি জানি না, আমি আন্দাজে বলছি, আমি ধারণা করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তার মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজেদেরই এই টিকার উপরে আস্থা নাই, এই জন্য তারা নিজেদের পিঠ বাঁচাচ্ছে। আগে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই তারা মুচলেখা নিয়ে নিচ্ছে যে এই টিকায় কোনো প্রতিক্রিয়া হলে তার জন্য তারা দায়ী না। তো তার মানে তারা নিজেরাই বিশ্বাস করে না যে এই টিকার কার্যকারিতার উপরে। এটা গেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বুঝতে হবে আমাদের। এটা হলো এক। আর দ্বিতীয়, আপনি যেটা বলছেন যে এটা ট্রায়াল কিনা, বাংলাদেশের মানুষকে গিনিপিগ হিসাবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটার সম্ভাবনা যথেষ্ট বেশি। যে বাংলাদেশের মানুষ যারা টিকা নেবেন, যেই টিকাই এটা আসুক, এটা ভারতের আর এক কোম্পানির টিকাই আসুক কিংবা সেরাম ইনস্টিটিউটের টিকা আসুক, সেটা বাংলাদেশের মানুষের উপরে অ্যাপ্লাই করে এটাকে এক ধরনের ল্যাবরেটরি গিনিপিগ বানানো হয়েছে বাংলাদেশের জনগণকে। কারণ বাংলাদেশ তো কোনো স্বাধীন দেশ না, এটা আপনিও জানেন, আমি জানি। বাংলাদেশ ভারতের আনডিক্লেয়ার্ড কলোনি, একটা উপনিবেশ মাত্র। উপনিবেশে এই ধরনের গিনিপিগ হিসেবে জনগণ ব্যবহৃত হয়, বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, জনগণ বুঝতে পারছে যে ভারতের প্রতি তাদের কোনো আস্থা নাই,
82% মানুষ কালকে ওই টকশোর সময় বলেছে তারা ভারতীয় টিকা বিশ্বাস করে না। কিন্তু তারপরেও দেখুন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের সরকারি দল তো ভারতের এজেন্ট, এটা তো আমরা সবাই জানি যে আওয়ামী লীগের সাথে ভারতের গোয়েন্দাদের সম্পর্ক গত 60 বছরের সম্পর্ক। 1950-এর দশক থেকে এই সম্পর্ক শুরু হয়েছে, আজ থেকে না, 60-70 বছরের সম্পর্ক। তো তারা তো ডিক্লেয়ার্ড এজেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন বাংলাদেশে কিংবা বাংলাদেশের তথাকথিত সিভিল সোসাইটি, তারা কোথায়? তারাও তো জনগণের এই যে এত দুশ্চিন্তা, এটা নিয়ে তারা নীরব। রাজনীতিবিদদের ভূমিকা কোথায়? বিরোধী দলের ভূমিকা কোথায়? তো তারাও তো ভারতের কাছে এক ধরনের বশ্যতা স্বীকার করে নিয়েছে। এখানেই হচ্ছে বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য, যে তাদের নেতৃত্ব দেওয়ার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না সামনে। যদি পেতাম, তাহলে আপনি যে কথাটা বললেন বা যেটা প্রমাণিত হচ্ছে যে এই সরকারের প্রতি কোনো আস্থা নাই, আস্থা যদি থাকতো তাহলে নিবন্ধন করতো জনগণ। এবং ভারতের প্রতি আস্থা তো প্রশ্নই আসে না, কারণ ভারত তো প্রভু দেশ আমাদের, আস্থার সম্পর্ক তো এখানে আসতে পারে না। কোনো আস্থা নাই, সরকারের প্রতি কোনো আস্থা নাই, অথচ এই সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর গণ আন্দোলন গড়ে উঠছে না। এটার ব্যর্থতা তো রাজনৈতিক নেতৃবৃন্দের, তারা পারছেন না। জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে, এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে। এটাই দুর্ভাগ্য। বাংলাদেশের যারা কিট তৈরি করছে বা বাংলাদেশের যারা আবিষ্কার করার কথা বলছে, তাদেরকে সরকার প্রমোট করছে না। কিন্তু বাংলাদেশে এখন তো সরকার চালাচ্ছে কে, এটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের সরকার চালাচ্ছেন একজন ব্যক্তি, এক ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং তিনি সরকার চালাচ্ছেন দিল্লির নির্দেশে। আর অর্থাৎ গোয়েন্দারা মিলে এবং তিনি মিলে সরকার চালাচ্ছেন, যেটা আরো কালকে সালমান রহমানের এই টকশোর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সকল সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসে। যেমন আজকেও যদি আপনি খেয়াল করেন যে আর্মির যে ছেলেটা, ইমরান নাম বোধহয়, তাকে যে শেখ হাসিনা বলছিলেন, তিনি বলছিলেন, তার গলার আওয়াজ শুনছিলাম আমি, যে আগে থেকে কাপড় টাপড় খুলে গায়ে কম্বল জড়িয়ে আসলো না কেন, মানে এমন ভাবে বলছিলেন যে তিনি একজন বিরাট এক্সপার্ট। তো বাংলাদেশে এখন সর্ববিষয়তে একজনই এক্সপার্ট, তার নাম শেখ হাসিনা। তো সকল বিষয়ে যখন এক ব্যক্তি এক্সপার্ট হয়, মানে এ ধরনের অটোক্রেটিক গভর্নমেন্ট আমাদের, মানে উনি তার পিতাকে ছাড়িয়ে গেছেন। অটোক্রেসির দিক দিয়ে তার পিতাকে তিনি অনেক গুণ বেশি ছাড়িয়ে গেছেন, শেখ মুজিবকে তিনি ছাড়িয়ে গেছেন। তো সেই অবস্থায় আপনি যেগুলো আশা করছেন যে অ্যান্টিবডি টেস্ট হবে, জনগণের সব ধরনের, এই যে গ্লোব বায়োটেকের কথা বললেন, যারাই মালিক হোক তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে, কিংবা গণস্বাস্থ্যের কিট নিয়ে যে ঘটনা ঘটলো, আপনি যতদিনে গণস্বাস্থ্যের কিট নিয়ে কাজ করতে বলছেন, এখন তার ওটা প্রয়োজন নাই। ওই কিট নিয়ে এখন আপনি কাজ করে কি হবে? যখন প্রয়োজন ছিল, যে মুহূর্তে বাংলাদেশে কোভিড এর আক্রমণ শুরু হয়েছিল, তখন এটা প্রয়োজন বেশি ছিল, কিন্তু সেটাকে কাজ করতে দেয়া হয়নি। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে প্রফেশনালিজম বলে কোনো বস্তু তো আর বাংলাদেশে আর নাই, এটা তো শেষ করে দেয়া হয়েছে। এক ব্যক্তির শাসন চললে সেখানে প্রফেশনালিজমের কোনো জায়গা থাকে না, কোথাও থাকে না। সেটা মিডিয়াতে থাকবে না, সেটা আপনার সায়েন্সে থাকবে না, হেলথে থাকবে না, ইঞ্জিনিয়ারিং এ থাকবে না, কোথাও থাকবে না। তো কাজেই আজকের এটাই হওয়ার কথা ছিল। একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে জনগণের যে দুর্গতি হওয়ার কথা, বাংলাদেশে সেই দুর্গতি আজকে জনগণকে সহ্য করে যেতে হচ্ছে। এবং এই ফ্যাসিবাদ যতদিন আপনি উৎখাত করতে না পারবেন, ততদিন এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা আপনি যেটা বলতে চাচ্ছেন, এই ধরনের প্রফেশনালিজম আপনি আশা করতে পারেন না। এই আশা করাটাই আমাদের জন্য সম্ভবত বোকামি। এবং মাহমুদ ভাই, সরকার প্রতি পদে পদে প্রমাণ করছে যে বাংলাদেশের জনগণের জীবন তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, বাংলাদেশ তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারা হচ্ছে যে কোনো উপায়ে ক্ষমতায় বসে থাকে এবং অর্থ কামানোই তাদের মূল লক্ষ্য। এবং গতকাল খালেদ মহিউদ্দিনের ডয়চে ভেলে যে টক শো, সেই টক শোতে সালমান এফ রহমান যেভাবে উত্তেজিত হয়ে উঠেছিলেন, যেভাবে তিনি অ্যারোগেন্স দেখিয়েছেন, অডাসিটি দেখিয়েছেন একটি গণমাধ্যমে, একটি প্রকাশ্য টক শোতে, তাতেই বোঝা যায় যে যে অভিযোগগুলো জনাব ফরহাদ মজহার উত্থাপন করেছেন, সে অভিযোগগুলো শতভাগই সত্য অভিযোগ। কারণ তার কাছে জবাব দেওয়ার কিছু ছিল না। তিনি অফেন্সিভ ভূমিকায় যে সেটি ডিফেন্স করার চেষ্টা
করেছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী থেকে শুরু করে তাদের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সবাই মিলে প্রোপাগান্ডায় নেমেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে, এই টিকা একটি ভালো টিকা, এই টিকা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গোষ্ঠী অপপ্রচার করছে, গুজব তৈরি করছে। তো আপনি কি বলবেন, আপনি কিভাবে দেখছেন? না, এটা তো তাদের বলা ছাড়া আর কোনো উপায় নেই, এবং অপপ্রচার তো তেমন চলছেই না। আমি কোনো অপপ্রচার তো দেখতে পাচ্ছি না। দু একটা টকশো আপনি টকশোর আয়োজন করেছেন, গতকাল একটা করেছেন এবং আজকে আমার সঙ্গে কথা বলছেন, আর এর মধ্যে আমি খালেদ মহিউদ্দিনের এটা দেখলাম। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আপনি জানেন যে কারো কমেন্ট করার অধিকার তাদের আছে। তো এবং আপনি মনে রাখবেন এটা সরকারের ব্যর্থতা, কারণ গুজবের সৃষ্টি কখন হয়? যখন আপনি জনগণকে বাকরুদ্ধ করে রাখেন, জনগণকে যখন সত্য জানতে দেন না, তখনই গুজবের উৎপত্তি হয়। আজকে যদি সরকার এটা বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে, তাহলে সেটার জন্য তো শেখ হাসিনাই দায়ী, কারণ বাংলাদেশের মিডিয়া তো আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি তো সকলের কণ্ঠরোধ করে দিয়েছেন। তো ইনফরমেশন জনগণ কোত্থেকে পাবে? এবং মিডিয়া যেগুলো আছে এখন, তার মালিকেরা হচ্ছে শেখ হাসিনার দালাল, শেখ হাসিনার পদবী মালিকেরা, এবং তার যে সম্পাদক সাংবাদিক যারা আছেন, একে তো তাদের চাকরি করতে হয়, আর দ্বিতীয়ত তারা বেসিক্যালি তাদের একটা বড় গ্রুপ ভারতপন্থী। আপনারা এটা ভালো করেই জানেন, আপনি মিডিয়াতে দীর্ঘদিন ছিলেন। এরা সবই রয়ের এজেন্ট, এদের মধ্যে একটা বড় গ্রুপ। আপনি মিডিয়াতে জনগণকে জানতে দিচ্ছেন না, তো তাহলে জনগণের জানার একমাত্র উৎস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো আমরা বলছি বা অন্যরা বলছেন, সেটার উপরই জনগণের আস্থা বেশি। জনগণ এখন সরকারের মন্ত্রীর কোনো কথা বিশ্বাস করে না। আর করবে কেন আপনি বলেন? স্বাস্থ্যমন্ত্রী আজকে যিনি আছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, যখন কোভিড আসলো বাংলাদেশে, সরকারের কোনো প্রস্তুতি ছিল না। আপনার গ্লাস ছিল না, মাস্ক ছিল না, পিপিই ছিল না, মনে আছে আপনাদের? না থাকাটা তবু এক ধরনের অদক্ষতা বলতে পারেন, কিন্তু গর্হিত কাজ কি করা হলো? যেটা পিপি বলে ডাক্তারদের দেওয়া হলো, সেগুলো প্রকৃতপক্ষে পিপিই ছিল না। এবং সেগুলোতে আপনি জানেন যে মুন্সিগঞ্জে এক জায়গায় সেগুলোর উপরে সিল লাগানো হয়েছে, গ্রেড যেটাকে কি বলে 95, গ্রেড 95 পিপিই বলে সিল লাগানো হয়েছে। এবং বাংলাদেশের জনগণ জানেন যে ওই কাজটি করেছেন বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তার ছেলে, ওই কোম্পানি তার ছেলের কোম্পানি, এবং এটা নিয়ে কিন্তু আর কোনো ইনভেস্টিগেশন হয় নাই। তো জনগণ কিভাবে বিশ্বাস করবে যে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে 2 নম্বরই পিপিই সাপ্লাই করে এই দেশে? প্রধানমন্ত্রী নিজে সালমান রহমানের সঙ্গে ব্যবসা করে টাকা কামায় টিকার ব্যবহার করে। তাহলে এরকম একটি সরকারের কাছে জনগণ কিভাবে আস্থা রাখতে পারে এই সরকারের প্রতি? কাজে জনগণের আস্থা নাই এই সরকারের প্রতি। এখন যতই চেষ্টা করুক, যতই মন্ত্রীরা বলুক যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বাস করবে না, এগুলো বলে কোনো লাভ হবে না। জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেই বিশ্বাস করে, বরং মন্ত্রীদের কোনো কথা বিশ্বাস করে না। তো সুতরাং, এবং এটা আরো ভবিষ্যতে দেখতে পাবেন, এখন গভর্নমেন্টকে দেখবেন একটা সময় হয়তো হবে গভর্নমেন্ট ফোর্স করবে টিকা নেওয়ার জন্য, ওই পর্যন্ত যেতে পারে শেখ হাসিনা। কারণ যখন দেখা যাবে নিবন্ধন জনগণ করছেই না, তখন কি করবে তারা? হয় এই টিকা নিয়ে বসে থাকতে হবে শেখ হাসিনাকে, অথবা জোর করে জনগণকে পুশ করতে হবে। তো সেটার জন্য আমি অপেক্ষায় থাকলাম যে পরবর্তী পদক্ষেপে এই সরকারি কি হয়। কিন্তু টাকা কামানো হয়ে গেছে, এটা মনে রাখবেন যে টাকা জায়গা মতো চলে গেছে। তো জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি নিকট ভবিষ্যতে আমরা আবারও অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যারা এই অনুষ্ঠানটি দেখলেন, বুঝতেই পারছেন যে টিকার নামে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একটি বিশাল ব্যবসা শুরু হয়েছে। বাংলাদেশের